আমরা আজকে কমপ্লেক্স অ্যানালাইসিসের সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। সেকেন্ড চ্যাপ্টারে আছে কমপ্লেক্স ফাংশন বা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব, মানে কমপ্লেক্স অ্যানালাইসিসের সেকেন্ড চ্যাপ্টার, কমপ্লেক্স অ্যানালাইসিস। কমপ্লেক্স অ্যানালাইসিস সেকেন্ড চ্যাপ্টার, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। ভেরিয়েবল প্রথমে আসবো আমরা কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স ভেরিয়েবল। প্রথমে আসবো আমরা কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবল কাকে বলে সেটা আমরা জানি। সি মানে হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বারস। সি এস ইজ এ সাবসেট অফ সি, এস সাবসেট অফ সি। Any point of S, any point of S is said to be complex variable. Complex variable over S. তাহলে কি বলা হলো? সিটা হলো সেট অফ কমপ্লেক্স নাম্বার, সিটা হলো সেট অফ কমপ্লেক্স নাম্বার। এস হচ্ছে সি এর একটা সাবসেট, আর এস এর প্রতিটা পয়েন্টকে বলা হবে, এস এর প্রতিটা পয়েন্টকে বলা হবে কমপ্লেক্স ভেরিয়েবল ওভার এস। এস এর প্রত্যেকটা পয়েন্টকে, অর্থাৎ এস এর প্রতিটা এলিমেন্টকে বলা হবে কমপ্লেক্স ভেরিয়েবল ওভার এস। ওকে ব্যাপারটা? এস এর প্রতিটা পয়েন্টকে বলা হবে কমপ্লেক্স ভেরিয়েবল ওভার এস, যেখানে এসটা সি এর সাবসেট। ওকে, বুঝে গেছে এটা কমপ্লেক্স ভেরিয়েবল কাকে বলে? এবারে যেটা আসছি সেটা হচ্ছে আমাদের ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। ফাংশন অফ যেটা কমপ্লেক্স ভেরিয়েবল সেখানে আসবো। ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, ভেরিয়েবল, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। ঠিক আছে, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। let D subset set of complex number, D subset of C, অর্থাৎ C টা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার, তার সাবসেট। এফ একটা ফাংশন যেটা আমরা বলছি ডি টু সি, ডি টু সি, এটাকে আমরা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল বলছি যখন ডিটা সি এর সাবসেট, ডিটা সি এর সাবসেট ফর অল জেড বিলংস টু ডি, এফ অফ জেড বিলংস টু C, D subset of C, subset of C, আর Z হচ্ছে D এর ভেতরে একটা পয়েন্ট বা এলিমেন্ট। তা সেই পয়েন্ট এলিমেন্টের জন্য F এর আন্ডারে আমরা F of Z পাচ্ছি, F of Z। তারপরে D এর for every element of D there exists a corresponding point belongs to C, belongs to C, corresponding point belongs to C, belongs to C, D subset C, after D to C
আমরা একটা ম্যাপিং নিলাম বা ফাংশন, যেখানে ফর অল জেড বিলংস টু ডি এফ অফ জেড বিলংস টু সি। তারপরে ডি এর প্রতিটা পয়েন্টের করসপন্ডিং এফ এর আন্ডারে একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, যার নাম হচ্ছে এফ অফ জেড। This is the function. This f is said to be function of complex variable z. Function of complex variable z, f of z. তারপরে আমরা বলছি f of z টা একটা ফাংশন। আচ্ছা, f of z টা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার। সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা u প্লাস iv বললাম। তাহলে z টা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে z টাকে x প্লাস iy, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি x, y। তাহলে বোঝা যাচ্ছে যে f of z সেটা একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে, তাহলে u টা অ্যাকচুয়ালি ফাংশন অফ xy, v টাও ফাংশন অফ xy, ফাংশন অফ xy। তার কারণ বুঝতেই পারছো, z টা x প্লাস y, তারপরে এটা, তারপরে এখানে আমাদের x, y, z মানে x, y জন্য আমরা ঠিক এখানে একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা u of xy প্লাস i into v of xy, তার মানে আমরা বলতে চাইছি where u and v are functions of x and y, x এবং y, মানে that means হচ্ছে u v ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, u v কমপ্লেক্স নাম্বারে যেটা হয় এটা রিয়েল, u of xy টা, v টাও v of xy টা রিয়েল। তাহলে সেই হিসাবে আমরা হয়, তাহলে বলতে পারি u v টা ফাংশন অফ x and y, f of z। ওকে, দিস ইজ দ্য ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল z, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল z। সবাই বুঝেছো ব্যাপারটা? ওকে, ব্যাপারটা অসুবিধা নেই। এরপরে আমরা কতগুলো এক্সাম্পলে চলে আসছি, যেটা তার আগে আমরা একটু বলি এটাকে পোলারে যদি লিখি, এই ফাংশনটাকে ইন পোলার ফর্ম f of z টা আমরা ঠিক u of r theta প্লাস i into v of r theta যদি পোলারে লিখি, কমপ্লেক্স ফাংশনটাকে, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলটাকে আমরা পোলারে এইভাবে লিখলাম। তার মানে z টা আমাদের কাছে অটোমেটিক্যালি পোলারে রিপ্রেজেন্টেড, পোলার z টা। তাহলে f of z টা u of r theta plus i into v of r theta পোলারে লিখলে কমপ্লেক্স ফাংশনটা। ওকে ভাই, বুঝেছো ব্যাপারটা? আসলে তাহলে এবারে আমরা যেটা আসছি, কতগুলো এক্সাম্পল আসি ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলের এক্সাম্পল, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। এক্সাম্পলস, এক নম্বর এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে f of z সমান root z, f of z সমান root z। তারপরে আমরা যেটা বলতে চাইছি যে ডোমেনটা যেটা নিয়েছো f টা, ধরো d to c, তাহলে z belongs to d এর জন্য f of z টা আমাদের root over of z আসছে, root over of z। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে root over of z কে আমরা এইভাবে মানে ফাংশন, এটা একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল z, সেটাকে ডিফাইনটা হিসাবে নিলাম এইভাবে একটা এক্সাম্পল হিসেবে। দুই নম্বর এক্সাম্পল হতে পারি ধরো f of z সমান z স্কয়ার, f of z সমান z স্কয়ার, f of z সমান z স্কয়ার। তার মানে আমি যদি এটাকে এক্সপ্রেস করি, z টা যদি x প্লাস iy ভাবি, তাহলে সেক্ষেত্রে x প্লাস iy, তাহলে f of z টা আমাদের কাছে f of z যেহেতু z স্কয়ার, তার মানে x প্লাস iy এর হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারছি যে x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, অর্থাৎ আমরা বলতে চাইছি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xy। তার মানে আমরা যে জায়গাটা যাচ্ছিলাম যে u
ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি অফ এক্স ওয়াই যদি লিখি, সে এভাবে লিখি, তাহলে আমরা এখানে ইউ অফ এক্স ওয়াইটা হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভি অফ এক্স ওয়াইটা হয়ে গেল আমাদের 2xy। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলটাকে ঠিক ইউ প্লাস আইভি আকারে লেখা যাচ্ছে। ওকে, ব্যাপারটা বুঝেছো? ব্যাপার অসুবিধা নেই। যেখানে ইউ অফ এক্স ওয়াই সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ভি অফ এক্স ওয়াই সমান 2xy। এটা 2 নম্বর एग्जांपल। 3 নম্বর एग्जांपले ধরো আমরা আসছি एग्जांपल 3 f of z সমান z স্কয়ার প্লাস 2 তাহলে এটা ডিফাইনটা করলে জেডটা যেহেতু x প্লাস iy, যেটা f of x প্লাস iy, তাহলে সেক্ষেত্রে f of z সমান আমরা x প্লাস iy হোল স্কয়ার প্লাস 2 তার মানে আমার ঠিক এটা আমাদের চলে আসলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xy i। তার মানে এখানে u অফ xy টা ওদের এটা হয়ে গেল প্লাস i ইনটু v অফ xy। তার মানে আমরা u অফ xy টা পেয়ে গেলাম, এখানে u অফ xy টা কত পেলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2 আর v অফ xy টা হয়ে গেল আমাদের 2xy। তাহলে বুঝতেই পারছো ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল কাকে বলে, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল কাকে বলে। ওকে, ব্যাপারটা বুঝে গেছে, অসুবিধা নেই। এবারে আমরা চলে আসছি যে বাউন্ডেড ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। বাউন্ডেড ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবলের যে ফাংশন তার বাউন্ডেড সে ফাংশনটা কখন বাউন্ডেড হবে, একটা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন কখন সে বাউন্ডেড হবে। ওকে, একটা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন কখন সে বাউন্ডেড হয়ে যাবে। let be subset of set of complex number. F is a function of complex variable z। f একটা ফাংশন d2c। তারপরে আমরা যেটা বলতে চাইছি যে for all z belongs to d, f of z belongs to c। এই ফাংশনটা তখন বাউন্ডেড, f is bounded on d বলা হবে কখন, তা যদি সেখানে if there exist a positive quantity যদি পাওয়া যায় সেখানে, তাহলে সেখানে d একটা পজিটিভ কোয়ান্টিটি, if there exist a positive quantity b greater than 0, there exist a positive quantity b such that if there exists a positive quantity b such that mod of f of z less than b for all z belongs to d। তাহলে এই ফাংশনের ডোমেন d, সেই d এর প্রতিটা পয়েন্টে যে ইমেজ আসছে f of z তার মডটা যদি লেস দেন b হয়, এরকম যদি b নামে একটা পজিটিভ রিয়েল নাম্বার পাই, there exists a positive real number b, if there exists a positive real number b, যদি b নামে একটা পজিটিভ রিয়েল নাম্বার পাই যেখানে mod of f of z টা লেস দেন b হবে for all z belongs to d। তার মানে আমরা বুঝতেই পারছি যে ফাংশনটা ডোমেনের প্রতিটা পয়েন্টে যে ইমেজ পাওয়া যাচ্ছে তার মড ভ্যালুটা যদি b নামে পজিটিভ রিয়েল নাম্বারের থেকে সবসময় ছোট হয়, এরকম যদি b নামে একটা পজিটিভ রিয়েল নাম্বার পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে দেন f is said to be bounded function।
বাউন্ডেড ফাংশন অন ডি, বাউন্ডেড ফাংশন অন ডি বলা। ওকে, বুঝেছো? তাহলে ফর অল জেড বিলংস টু ডি, আবার বলছি ডিটা সে সাবসেট এফ ডি টু সি ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল জেড, দ্যাট মিনস হচ্ছে ফর অল এফ অফ জেড বিলংস টু ডি, এফ অফ জেড বিলংস টু সি, ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ কোয়ান্টিটি বি, যদি সেখানে বি নামে একটা পজিটিভ কোয়ান্টিটি পাওয়া যায় যেখানে মড অফ এফ অফ জেড লেস দেন বি হবে, মড অফ এফ অফ জেড লেস দেন বি হবে। এরকম বি নামে যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার পাই তখন আমরা বলতে পারবো এফ ফাংশনটা বাউন্ডেড অন ডি, বাউন্ডেড অন ডি। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবারে চলে আসছি আমরা লিমিট, ফাংশনের কমপ্লেক্স ভেরিয়েবল যে ফাংশন তার লিমিট। তাহলে লিমিট অফ ফাংশন, আচ্ছা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, লিমিট অফ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, লিমিট অফ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স ভেরিয়েবলের যে ফাংশন তার লিমিট পড়ব আমরা, লিমিট অফ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। D subset of C, f be a function D to C, f be a function D to C, f be a function D to C. Let Z0 be a limit point of D. A D এর limit point নিলাম D0 Z0 টাকে। Let Z0 be a limit point of D. তার মানে Z0 টাকে বলা হবে D এর লিমিট পয়েন্ট, ধরে নিলাম আমরা। We say that if at Z0 if assigns to a real complex number L, we say that if assigns to a complex number L, if there exists for epsilon greater than 0, if del greater than 0, such that mod of f of z minus L less than epsilon, Z0 be a limit point of D na holo, we say that if assigns to a complex number L, if there exists a positive quantity del greater than 0 such that mod of f of z minus L less than epsilon, mod of f of z minus L less than epsilon হবে এরকম L এর জন্য যেখানে L একটা কমপ্লেক্স নাম্বার, এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে del নামে যদি একটা পজিটিভ কোয়ান্টিটি পাওয়া যায় যেখানে f of z minus L less than epsilon হচ্ছে। For all z belongs to D, satisfying mod of z minus z0 less than del, mod of z minus z0 less than del, then limit of f of z is L, then limit of f of z is L when z tends to z0, when z tends to z0 কি বলা হলো, z0 be a limit point of D, we say that if assigns to a complex number L
when z tends to z0, when z tends to z0, if there exists a positive quantity epsilon, there is for epsilon greater than 0, there exists a positive quantity del such that f of z minus l less than epsilon. And we say that we can write limit z tends to z0 f of z সমান l, or f of z tends to l when z tends to z0, when z tends to z0. তারপরে বুঝতে পারছো, আবার বলছি, limit of function of complex variable d subset of c f d to c a function of complex variable z. Let z0 be a limit point of d. Let z0 be a limit point of d. Then the function f assigns to a complex number l when z tends to z0. When z tends to z0, if for p assigned epsilon greater than 0, there exists a positive quantity del such that f of z minus l less than epsilon for all z belongs to d, satisfying mod of z minus z0 less than del. ওকে, তার মানে এলটাকে, এল একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকেই আমরা এই এফ ফাংশনের লিমিট করব। এলটাকে এই ফাংশনের, এই এফ ফাংশনের লিমিট বলা হবে যদি আমরা এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে ডেল নামে আর একটা পজিটিভ কোয়ান্টিটি পাই। ওকে, যেখানে মড অফ এফ অফ জেড মাইনাস এল লেস দেন এপসাইলন হচ্ছে ফর অল এই ডি এর প্রতিটা পয়েন্টের জন্য, যেখানে মড অফ জেড মাইনাস জেড 0 লেস দেন ডেল। ওকে, তাহলে এই জেড 0 পয়েন্টে এফ অফ জেড এর লিমিটটা আমরা এল বলবো। তার মানে লিমিট z0 tends to z0 f of z সমান l, অথবা f of z tends to l when z tends to z0। ওকে, ব্যাপারটা বুঝেছো? লিমিটটা অসুবিধা নেই কেউ? এবারে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কাছে একটা, যদি z0টা বলা হলো লিমিট পয়েন্ট অফ d হয়, z0টা যদি d এর লিমিট পয়েন্ট হয়, z0টা যদি d এর লিমিট পয়েন্ট হয়, তখন আমরা এলটাকে এফ এর লিমিট বলবো, যেখানে এল একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, যদি আমরা এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে ডেল নামে পজিটিভ কোয়ান্টিটি পাই, যেখানে f of z minus l less than epsilon হবে, এখানে for all z belongs to d and satisfy mod of z minus z0 less than del। ওকে, কিন্তু যদি z0 টা লিমিট পয়েন্ট না হয়ে থাকে, অর্থাৎ d এর লিমিট পয়েন্ট যদি না হয়, তার মানে d এর আইসোলেটেড পয়েন্ট যদি হয়, লিমিট পয়েন্ট নয় মানে আইসোলেটেড পয়েন্ট, লিমিট পয়েন্ট নয় যাকে, তাকে আমরা বলি আইসোলেটেড পয়েন্ট, তাই তো? লিমিট পয়েন্ট যদি না হয়ে থাকে, আর তার মানে z0টা যদি আমরা যেটা বলছি এখানে, সেটা নোট হিসেবে বলছি, if z0 be not a limit point of d, z0টা যদি d এর লিমিট পয়েন্ট না হয়, ওকে, that is if z0 be isolated point of d, আচ্ছা, then if limit z tends to z0 f of z exists, যদি z0টা d এর লিমিট পয়েন্ট হয়ে থাকে আর সেই z0 তে f of z এর লিমিটটা যদি এক্সিস্ট হয়, তাহলে সেই লিমিটটা then limit z tends to z0 f of z টা f of z0 সমান হবে। কি বলা হবে বুঝছো? f of z0 সমান লিমিট z tends to z0 f of z সমান f of z0। যদি z0টা লিমিট পয়েন্ট না হয়ে থাকে d এর, যদি z0টা লিমিট পয়েন্ট না হয়ে থাকে ফাংশনের,
ওকে, এবং সেই z0 পয়েন্টের লিমিটটা যদি এক্সিস্ট করে তবে লিমিট z টেন্ডস টু z0 f অফ z টা f অফ z0 সমান হবে। ওকে ব্যাপারটা। এবার আমাদের যে জায়গাটা আসছে সেটা হচ্ছে এটা থিওরাম নাম্বার 1, ফার্স্ট থিওরাম অফ চ্যাপ্টারের ফার্স্ট থিওরাম। ফার্স্ট থিওরামে আসছি আমরা। ওকে, theorem number 1, if D subset of set of complex number and if D to C be a function on D and limit z tends to z0 f of z exists, then f is bounded on some nvd of z0। মানে বলছে ডিটা যদি সি এর সাবসেট হয়, ডিটা যদি সি এর সাবসেট হয় আর এফটা ডি টু সি যদি একটা ফাংশন হয়, যে ফাংশনটা অন ডি ডিফাইন ডি তে ডিফাইন, এবং ওই লিমিট জেড টেন্ডস টু z0 তে এফ অফ জেড টা যদি এক্সিস্ট করে, আচ্ছা, তাহলে শিওর আমরা বলতে পারবো ওই এফ ফাংশনটা বাউন্ডেড হবে। বাউন্ডেড ফাংশন কাকে বলে পড়ানো হোক। এফ ফাংশনটা বাউন্ডেড হবে অন সাম নেবারহুড অফ z0। z0 কোন না কোন নেবারহুডে ফাংশনটা বাউন্ডেড হবে। যদি z0 তে ফাংশনাল লিমিটটা এক্সিস্ট হয় তাহলে সেই z0 এর কোন না কোন নেবারহুডে ফাংশনটা বাউন্ডেড হবে। এটা হলো ফার্স্ট থিওরাম। ওকে, এবারে চলে আসি আমরা থিওরাম নাম্বার 2। থিওরাম নাম্বার 2 তে কি বলছে, ইফ ডি সাবসেট বা লেট বলে লিখতে পারো, লেট ডি সাবসেট অফ set of complex number and if d to c be a function on d, if limit z tends to z0 f of z exists, then the limit is unique। মানে বলছে যে d টা c এর সাবসেট আছে, f টা d to c একটা ফাংশন ডিফাইন অন d, f টা d to c একটা ফাংশন ডিফাইন অন d, এবং বলছে লিমিট z টেন্ডস টু z0 f অফ z টা যদি এক্সিস্ট হয় তাহলে ওই লিমিটটা একটাই পাওয়া যাবে। যদি এক্সিস্ট করে লিমিটটা তাহলে সেই লিমিটটা ইউনিক হবে, একটাই হবে। ওকে, ব্যাপারটা লিমিটটা ইউনিক। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছো? অসুবিধা নেই। এবারে চলে আসছি আমরা পরের জায়গায়। পরে হচ্ছে থিওরাম নাম্বার 3। থিওরাম নাম্বার 3 এবারে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের থিওরাম নাম্বার 3। Theorem number 3, let D subset of C, given a set of complex number, and if D to C be a function on D
let z0 equal to x0 plus iy0, z0 equal to x0 plus iy0 be a point of D where f is not defined. F is not defined. Z0 equal to x0 plus iy0 be a point on D where f is not defined. মানে z0 এর মধ্যে একটা পয়েন্ট নিলাম ডোমেনের মধ্যে d এর মধ্যে, যেখানে ফাংশনটা মানে ডিফাইন করা যাচ্ছে না এরকম। ওকে, ব্যাপারটা এরকম একটা পয়েন্ট নিলাম। কোশ্চেন নাম্বার হচ্ছে লেট w0 is equal to u0 plus I v0, w0 equal to u0 plus I v0। ওকে, তাহলে আমরা এটা বিলংস টু আমাদের কাছে c w0 equal to u0 plus I v0 belongs to c। Then limit z tends to z0 f of z, limit z tends to z0 f of z। ওকে, ব্যাপারটা limit z tends to z0 f of z exist if and only if exist and limit z tends to z0 f of z সমান u0 plus I v0 exist এবং limit z tends to z0 f of z0 সমান u0 plus I v0 if and only if limit z tends to z0 u of xy equal to u0 and limit z tends to z0 v of xy is equal to v0 where f of z সমান u of xy plus I into v of xy। কি বলা হলো? D subset of C মানে সেট অফ কমপ্লেক্স নাম্বার, if D to C be a function defined on D, let z0 equal to x0 plus I0 be a point on D where f is not defined। মানে z0 ডোমেন D এর ভেতরে আমরা একটা পয়েন্ট নিয়েছি যেখানে ফাংশনে ডিফাইন করা যাচ্ছে না। w0 টা একটা পয়েন্ট নিলাম c এর মধ্যে যেখানে u0 plus I v0। লিমিট f of z টা যদি এক্সিস্ট হয়, লিমিট f of z টা এক্সিস্ট এবং z tends to z0 f of z0 টা u0 plus I v0 হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো u of xy লিমিটটা u0 হবে, v of xy লিমিটটা v0 হবে, v of xy লিমিটটা v0 হবে। ওকে, যেখানে f of z সমান u of xy plus I into v of xy। আমরা পাচ্ছি কি f of z এর লিমিটটা এক্সিস্ট, ওকে ব্যাপারটা, এবং where f of z টা বলেছে u of xy plus I into v of xy, u of xy plus I into v of xy, f of z টা u of xy plus I into v of xy f of z, এবং ওটার লিমিটটা f of z এর লিমিটটা যদি এক্সিস্ট করে, ওকে, আর সেই লিমিটটা যদি এক্সিস্ট করে এবং সেই লিমিটটা যদি আমরা সেটাকে u0 ধরে নিই, এক্সিস্ট and limit z tends to z0 f of z সমান w0। ঠিক আছে, ওই যে u0 plus I v0 লিখে দিয়েছি মানে এটাই আছে, এটাই মানে লেখার প্রয়োজন হয় না, লেখার না হলে প্রয়োজন নেই, এটা
তাহলে লিমিট z টেন্ডস টু z0 f of z টা এক্সিস্ট এন্ড লিমিট z টেন্ডস টু z0 f of z টাই এই যে এখানে লিখে দিই u0 প্লাস i। ওকে ব্যাপারটা এইটাই যদি এর লিমিট হয়ে থাকে f of z এর কখন z টেন্ডস টু z0 এর জন্য, তাহলে u আবার z টা কত আছে u of xy প্লাস i v of xy, তাহলে u of xy এর লিমিটটা z টেন্ডস টু z0 এর জন্য u0 হবে আর v of xy লিমিটটা z টেন্ডস টু z0 এর জন্য v0 হবে। আর উল্টোটা হবে, তার মানে z যদি u of xy প্লাস i v of xy হয় এবং z টেন্ডস টু z0 এর জন্য u of xy টা যদি u0 হয় আর z টেন্ডস টু z0 এর জন্য যদি v of xy টা v0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে লিমিট z টেন্ডস টু z0 এর f of z এর লিমিটটা আমাদের কাছে u0 প্লাস i v0 হবে অর্থাৎ w0 হবে। ইফেন হবে, বুঝিয়েছো? হ্যাঁ বলো, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? তাহলে এইটা আমরা প্রুফ করছি, এটা আমরা প্রুফ করছি। তাহলে এটা আমরা প্রুফ করব, তার মানে এই প্রুফ প্রথমে আমরা ধরে নেব যে এই লিমিটটা এক্সিস্ট। লেট লিমিট z টেন্ডস টু z0 f of z সমান লিমিট z টেন্ডস টু z0 সমান w0 অর্থাৎ u0 প্লাস i ইনটু v0। এটা আমরা প্রথমেই ধরে নেব। ওকে ব্যাপারটা লিমিটটা w0 হচ্ছে z টেন্ডস টু z0 এর জন্য f of z এর, এটা ধরে নেব। প্রমাণ করব কি না লিমিট z টেন্ডস টু z0 u of xy টা ইকুয়াল টু e0 আর লিমিট z টেন্ডস টু z0 v of xy টা v0। আমাদের কাছে হোয়ার যেখানে আছে হোয়ার f of z সমান u of xy প্লাস i ইনটু v of xy, f of z সমান f of z সমান, ক্লিয়ার ব্যাপারটা? আর তার সঙ্গে এন্ড z0 সমান x0 প্লাস i ইনটু y0, x0 প্লাস i ইনটু y0। ওকে ওকে ঠিক আছে কেউ? তাহলে লিমিটেড ডেফিনেশন অনুযায়ী লিমিটটা কত না w0, তাহলে সেই লিমিটেড ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারছি then for epsilon greater than 0 there exists del greater than 0। epsilon greater than 0 এর জন্য সেখানে del greater than 0 there exists del greater than 0 such that mod of f of z minus w0 less than epsilon for all z belongs to d mod of z minus z0 less than del। যেহেতু আমরা ডেফিনেশনে পড়েছিলাম লিমিটেড ডেফিনেশন, সেই লিমিটেড ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য সেখানে ডেল নামে একটা পজিটিভ কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে, যেখানে মড অফ f of z minus w0 less than epsilon হচ্ছে ফর অল z belongs to d আর z mod of z minus z0 less than del, mod of z minus z0 less than del। That is mod of f of z মানে x plus iy, তারপরে আমরা বলতে পারি u of xy plus I into v of xy। ওকে, মাইনাস u0 plus I into v0 mod less than epsilon for all z belongs to d mod of z minus z0 less than del।
ওকে বুঝেছো f of z minus w0 less than del কেন না আমাদের যেহেতু লিমিটটা w0 বলেছি যেখানে u0 প্লাস i তাহলে লিমিটের ডেফিনেশন অনুযায়ী এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে ডেল পাওয়া যাবে পজিটিভ কোয়ান্টিটি যেখানে এটা লেখা যাচ্ছে সেখান থেকে আমরা বলতে পারবো f of z টা যেহেতু u of xy plus i into v of xy তাহলে এটা লিখলাম আর w0 টা এটা লেস দ্যান এপসাইলন লিখলাম তারপরে তো দ্যাট ইজ mod of u of xy minus u0 plus I into v of xy minus v0 mod less than epsilon for all z belongs to d mod of z minus z0 less than del ঠিক আছে এটা বুঝতে পারছো নিশ্চয়ই ওকে ওকে এখান থেকে আমাদের আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে u of xy minus u0 mod less than mod of u of xy minus u0 plus I into v of xy minus v0 এটার মান কেন এটা কেন লিখলাম এখান থেকে u of xy minus u0 plus I into v of xy minus v0 less than epsilon তার মধ্যে আমরা বলছি u of xy plus u0 less than এটার মড কারণ আমরা জানি তার কারণ since real z এর মডটা less than mod z যে কোনো কমপ্লেক্স নাম্বার তার রিয়াল পার্টটা তার মড z এর থেকে ছোট তার মানে আমাদের যদি কমপ্লেক্স নাম্বারটা a plus ib হয়ে থাকে তাহলে mod z টা মানে হচ্ছে √a² plus b স্কয়ার তাহলে রিয়াল পার্টটা হলো a তার মানে a মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু mod of mod z বা b লেস দ্যান ইকুয়াল টু mod of তার মানে b মানে ইমাজিনারি পার্ট তার মানে রিয়াল পার্টটার ক্ষেত্রে এটা লেখা যাচ্ছে সেই হিসাবে কি মানে রিয়াল z লেস দ্যান mod z একই রকম ভাবে তাহলে v of xy minus v0 mod টা less than of this লেখা যায় u of xy minus u0 plus I into v of xy minus v0 একই রকম লেখা যাবে তাই তো বলো একই রকম লেখা যাবে কারণ এই যে আমরা দুটো পার্ট শিখে গেছি যে কমপ্লেক্স নাম্বারটা যদি a plus ib হয় তাহলে mod z টা হবে this তার মানে এটা দ্যাট ইজ mod a less than mod z আর b less than তাহলে b মানে এখানে i পাশে যেটা সেটাই ইমাজিনারি পার্টটা লেস দ্যান তার mod হলো কিন্তু এরা প্রত্যেককে তো লেস দ্যান এপসাইলন এই যে লেখা আছে তার মানে এইটা লেস দ্যান এপসাইলন হয়ে গেল এটাও লেস দ্যান এপসাইলন আগে পেয়েছি এটাও আগে লেস দ্যান এপসাইলন পেয়েছি তাহলে এটাও লেস দ্যান এপসাইলন এটাও লেস দ্যান এপসাইলন তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে u of xy minus u0 less than epsilon এবং এটাও লেস দ্যান কার জন্য না for all z belongs to d mod of z minus z0 less than del এর জন্য ঠিক আছে এটার জন্য এই যে আগে ছিল আমাদের এই সেইটা ধরলাম নিলাম এটা দেন তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে u of xy টা minus u of 0 less than epsilon মানে অতএব লিমিট z tends to z0 u of xy টা u0 হয়ে
ইউ অফ এক্স ওয়াইটা ইউ জিরো হয়ে গেল। দেখবেন লিমিটের ডেফিনেশন অনুযায়ী ইউ অফ এক্স ওয়াই এর লিমিটটা ইউ জিরো হয়ে গেল, আর লিমিট জেড টেন্ডস টু জেড জিরোর জন্য ভি অফ এক্স ওয়াই টা ভি জিরো হয়ে গেল। তাহলে ফার্স্ট পার্টটা আমাদের প্রুভ হয়ে গেল, ফার্স্ট পার্টটা প্রুভ হয়ে গেল। কনভার্সে আসবে এবারে, কনভার্সে আসবে মানে আমরা ধরে নেব এইটা conversely let limit z tends to z0 u of xy u of xy equal to u0 and limit z tends to z0 v of xy টা হচ্ছে v0। conversely এটা ধরে conversely let limit z tends to z0 u of xy equal to u0 and z tends to z0 v of xy equal to v0। এটা আমরা ধরলাম কনভার্সটা উল্টোটা। তার মানে এটা আমরা প্রমাণ করব এবারে যে লিমিট z tends to z0 f of z টা w0, যেখানে আমাদের আর তার সঙ্গে বলা আছে ফায়ার z টা যেমন আছে থাকবে x plus iy, আর f of z টা আমাদের কাছে u plus iv মানে u of xy plus i into v of xy, u of iv plus i, আর হচ্ছে w0 টা হচ্ছে u0 plus i into v0। w0 is equal to u0 plus i into v0। ওকে ওকে, ব্যাপারটা বুঝিস? তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে f of z টা লিমিট এক্সিস্ট করছে এবং সেই লিমিটটা কি w0 হবে। লিমিট z tends to z0 f of z এর লিমিটটা w0 হবে। ক্লিয়ার? এটা প্রমাণ করতে। তাহলে হাতে আছে এর মধ্যে এইগুলো দেওয়া আছে, এইটার লিমিট u0 আর এইটার লিমিটটা v0, এটা এই দুটো হাতে আছে। ওকে ব্যাপারটা? এবারে আসো তাহলে সেই হিসাবে আমরা আসছি যে mod of f of z লিমিটের ডেফিনেশন এটা হাতে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে রিয়াল এর ক্ষেত্রে। তাহলে দেন ফর epsilon greater than 0 there exists তাহলে এটার জন্য del 1 পাওয়া যাবে পজিটিভ, আর এটার জন্য del 2 পাওয়া যাবে, মানে লিমিটের ডেফিনেশন অনুযায়ী। তাহলে then there exists del 1 del 2, then there exists del 1 greater than 0 and del 2 greater than 0 such that এইটা অনুযায়ী তার লিমিটেড ডেফিনেশন অনুযায়ী আমাদের আসছে such the limited definition অনুযায়ী such that mod of u of xy minus u0 mod less than epsilon by 2, epsilon arbitrary quantity epsilon by 2 লিখতে পারলে লিমিটেড ডেফিনেশন। এটা যেহেতু লিমিটটা u0 বলা আছে তাহলে এটা লেখা যাবে। আর for all z মানে xy belongs to d, for all z belongs to d mod of z minus z0 less than del 1। ওকে ব্যাপারটা? ঠিক আছে ব্যাপারটা? ওকে ওকে। আর and mod of v of xy minus v0 less than epsilon by 2 for all z belongs to d mod of z minus z0 less than del 2। ক্লিয়ার? এই দুটো পেলাম, এইটা পেলাম এই ডেফিনেশন থেকে, মানে এইটা যেহেতু ধরে নিয়েছি লিমিটেড ডেফিনেশন, আর এইটা পেলাম এখান থেকে। তাহলে del 1 del 2 পজিটিভ দিয়েছি, তাহলে এদের অটোমেটিক্যালি লেট del সমান মিন অফ del 1 del 2, এদের মধ্যে মিনিমাম যেটা সেটাকে del ধরলাম। আর del যদি ধরি তাহলে আমরা এক কথায় লিখতে পারবো দেন for epsilon greater than 0 there exists
ডেল গ্রেটার দ্যান 0। del 1 del 2 এর কথা না ভেবে একেবারে ডেল ভাববো, এদের মিনিমামটা ডেল নিয়ে নিয়েছি। দেন দেয়ার ইজ এ পজিটিভ কোয়ান্টিটি ডেল such that mod of u of xy minus u0 less than epsilon by 2 and mod of v of xy minus v0 less than epsilon by 2 for all z belongs to d mod of z minus z0 less than del। দুটোকে একসঙ্গে ডেলে নিয়ে নিলাম, del 1 del 2 না করে একবারে ডেলে চলে আসলাম। এবার নাও mod of f of z minus w0, এটা যদি লেস দেন এপসিলন দেখাতে পারি তাহলে f of z এর লিমিটে w0 প্রমাণিত, বা সেটাই প্রুভ করব বলেছিলাম। এটা লেস দেন এপসিলন প্রমাণ করব। ক্লিয়ার? তাহলে এইখানে আমাদের যেটা আসছে সেটাই চলে আসো। f of তারপর mod of f of তার মানে u of xy plus I into v of xy minus w0 মানে u0 plus I into v0 mod। এটা হয়ে গেল। এবারে এটাকে আমরা রিয়াল ইমাজিনারি করে যদি সাজাই তার মানে u of xy minus u0, ঠিক আছে, প্লাস I into v of xy minus v0 mod। ওকে ওকে। এবার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা এটা ব্যবহার করব, তার মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ব্যবহার করে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি less than equal to mod of u of xy minus u0 minus e0 plus mod of I into v of xy minus v0 by triangle inequality, by triangle inequality। ওকে। এবার আমাদের যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমরা এইটা মানে আমাদের কমপ্লেক্স, তার মড আছে, তার পুরোটার এখানে মড দেখতে পাচ্ছ। মড আই মানে কত হয়? মড আই আই কমপ্লেক্স নাম্বারের মড আই মানে আই 1 হয়ে যাবে, 1 মড আইটা 1 হবে অবশ্যই। তার কারণ হচ্ছে স্বাভাবিক হচ্ছে, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি mod of u xy minus u0 plus mod of v xy minus v0, এরকম হয়ে গেল। যেহেতু mod আইটা আমাদের কাছে 1, ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমরা এটা লিখতে পারলাম। আর এবারে এইটা মানে কত ছিল? এপসিলন বাই 2, তাহলে সমান এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2 অর্থাৎ এপসিলন। ওকে, তাহলে এই যে আমরা এখানে অ্যাপ্লাই করছি সবই তো এটার জন্য, তার মানে ফর অল z belongs to d mod of z minus z0 less than del। তাহলে কি পাওয়া গেল? mod of f of z minus w0 less than epsilon হয়ে গেল for all z belongs to d, আর mod of z minus z0 less than del। তাহলে by definition of limit this shows that limit z tends to z0 f of z is equal to w0। f of z limit shows that this shows the limit z tends to z0 f of z সমান w0 অর্থাৎ u0 plus I v0।
তারপরে আমরা কনভার্স পার্টটাও প্রুভ করতে পারি। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? ওকে, এবারে যেটা আমরা আসছি তারপরের থিওরাম নাম্বার 4। থিওরাম নাম্বার 4 থিওরাম নাম্বার 4 এ থিওরাম নাম্বার 4 যেটা বলছে the subset of C মানে set of complex number, the subset of C মানে set of complex number, let the subset of C and F D to C be a function on D if limit z tends to z0, limit z tends to z0, আচ্ছা এখানে be a function on D, আরেকটা ফাংশন নিয়ে নাও, and G D to C be two functions on D, দুটো ফাংশন, ডিটা শের সাবসেট, এফটা D to C, জিটা ও D to C, দুটো ফাংশন নিলাম অন ডি। আর এবার বলছে ইফ লিমিট f of z comma limit z tends to z0, g of z exist, এই দুটো লিমিট যদি এক্সিস্ট করে, এবং and limit z tends to z0, f of z সমান l, and limit z tends to z0, limit z tends to z0, z tends to z0, g of z সমান m হয়। ওকে, limit exist and limit z tends to z0, f of z l, and limit z tends to z0, g of z l, then এক নম্বর আছে limit z tends to z0, f of z plus minus g of z সমান limit limit z tends to z0, f of z plus limit plus minus limit z tends to z0, g of z, আর সেটা হচ্ছে আমাদের কাছে l plus minus m, l plus minus m। ওকে, ব্যাপারটা কেউ এবারে 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে লিমিট z tends to z0, f of z into g of z সমান limit z tends to z0, f of z into limit z tends to z0, g of z, that means হচ্ছে l into m, ওকে। 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে limit z tends to z0, f of z by g of z, f of z by g of z সমান limit z tends to z0, f of z by limit z tends to z0, g of z, that means হচ্ছে l by m, if m not equal to 0,
m not equal to 0 and g of z not equal to 0 for all z belongs to D. ওকে, তারপর আমরা আসছি যে বুঝতে পেরে গেছো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে D subset of C and F and G D to C to function of complex variable Z. If limit z tends to z0 f of z l and limit z tends to z0 g of z m, then f of z plus minus g of z limit exists and limit z tends to z0 f of z plus minus z সমান limit z tends to z0 f of z plus minus limit z tends to z0 g of z. That means হচ্ছে l plus minus l. F of z into g of z limit z tends to z0 f of z into g of z সমান limit z tends to z0 f of z into limit z tends to z0 g of z অর্থাৎ l into m. Limit z tends to z0 f of z by g of z সমান limit f of z by limit z tends to z0 g of z অর্থাৎ l by m. If m not equal to 0 and g of z not equal to 0 for all z belongs to D. For all z belongs to D. We don't stop.